ফিরলাম বিরতির পর, আলোচনায় ছিলাম, আলোচনায় থাকবো, অমৃতার প্রশ্নে ফিরবো প্লিজ। দীপঙ্কর দা, আমরা দেখলাম রাহুল গান্ধী একটা মন্তব্য করেছেন এই প্রেক্ষাপটে, কারণ বাংলাদেশ পরিস্থিতি নিয়ে সম্প্রতি একটি বৈঠক হয়েছে, সেখানে রাহুল গান্ধী যেমনটা জানিয়েছেন যে এই যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে সেটা শুধুই কি অভ্যন্তরীণ শক্তির জন্য, মানে অভ্যন্তরীণ দ্বন্দ্ব, নাকি বহিরাগত শক্তির কোনো মদত রয়েছে? মানে এই প্রশ্নটাকে কি কোথাও ফেলে দেওয়া যাচ্ছে? দেখুন, রাজনৈতিক মতবাদ আমাদের রাহুল গান্ধীর সঙ্গে আছে। তার রাজনৈতিক, তাকে পাপ্পু থেকে শুরু করে তার রাজনৈতিক বুদ্ধি হয়নি, এখন থেকে যাত্রা, ভারত জোড়ো যাত্রা করে তার রাজনৈতিক জ্ঞান বেড়েছে, সেই জন্য হয়তো এই পরিপক্ক কথাটা বলেছে। নাহলে যে উনি যেমন ভুলভাল বলে ফেলেন যে এই ভারতবর্ষের মাটি হিন্দুদের শেষ করতে হবে, এমন কথাও বলে ফেলেছিলেন। তা দুঃসৌভাগ্য যে উনি এরকম কথা বলেননি, পজিটিভ কথা বলেছেন। আমরাও মনে করি যে এই ভারতবর্ষ, বাংলাদেশের এই ঘটনার প্রেক্ষিতে শুধু বাংলাদেশ পরিস্থিতি নয়, আমরা এটা সঠিক তো, কারণ মিডল ইস্টের ফান্ডিং না হলে এত কোটি টাকা, এত হাজার হাজার কোটি টাকা কী করে বাংলাদেশের এই কয়েকদিনের রাজনৈতিক প্রেক্ষাপটে খরচ হলো? একটা রাজনৈতিক এত খরচ কোথা থেকে এলো? কারা ফান্ডিং করলো? বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি বলছেন 1 কোটি শরণার্থী বাংলায় জায়গা পাবে, সেটা কি সম্ভব? দেখুন, শরণার্থী জায়গা শুভেন্দু জায়গায় পাবেন বলেনি, বলেছে 1 কোটি শরণার্থী আসছে, প্রস্তুত থাকো। সত্যি সত্যি যদি আমরা তাদেরকে নিরাপত্তা না দিতে পারি, আপনি কজনকে গুলি করে মারবেন? বর্ডারের তারাকাটা বর্ডার যদি পার হয়, তারকাটা বর্ডারে কারেন্ট নেই, আমাদের বোঝার চেষ্টা করতে, মই লাগিয়ে আসা যায়। আপনি দেখেছেন গরু কীভাবে লাফ দিয়ে যাচ্ছে সেই টানা কলে, এটা তো মনে হয় অনেকের কাছে ভিডিও এসছে। তা মই লাগিয়ে যদি আসে, পুলিশ বেলটা দিয়ে গুলি মারলো, বিএসএফ গুলি চালালো, কতজনকে মারবেন আপনি? 1 লক্ষ লোক আসলে যদি 10 কোটি লোক আসে, 10 লক্ষ লোক একসাথে আসতে চায়, আপনি কতজনকে মারতে পারবেন? কি গুলি চালিয়ে 200-100 আপনি ঠেকাতে পারলেন? সাথে এরকম পরিস্থিতি তৈরি হয়, ওখানে যদি না থাকতে পারে, সেই পরিস্থিতি, ভয়ানক পরিস্থিতির কথা বলেছেন শুভেন্দু অধিকারী, যে আপনার প্রস্তুত থাকুন, এরকম ঘটনা যদি ঘটে যায় তখন আপনারা কী করবেন। এটা তো একটা রাজনৈতিক নেতার, তার দূরদর্শিতার, বাংলার ভালো চান বলে ভাবার কথা, সেই জন্য তিনি সেই কথা বলেছেন বলে আমরা মনে করি। তাহলে এই যে এত শরণার্থী আসছে, এর মধ্যে তো অনেক মুসলমানও থাকবে না? শরণার্থী দাদা, এইখানেই হচ্ছে মুশকিল। শরণার্থী আর অনুপ্রবেশকারী নেই। অনুপ্রবেশকারী, ইনফিল্ট্রেশন আর হচ্ছে গিয়ে যারা মাইগ্রেশন, দুটো এক জিনিস নয়, দুটো আলাদা শব্দ। শরণার্থী কারা? যারা ধর্মীয় কারণে দেশ ত্যাগ করছেন, ভাষার কারণে দেশ ত্যাগ করছেন, সন্তান পরিবার নিয়ে থাকতে পারছে না, তারা হচ্ছে শরণার্থী। আর অনুপ্রবেশকারী কারা? অনুপ্রবেশকারী যারা মানে রাজনৈতিক অভিসন্ধিতে, অর্থনৈতিক কারণে, কোনো সামাজিক কারণে সেখান থেকে আলাদা যায় আসে, সেই জন্য অনুপ্রবেশকারী আর শরণার্থী হিন্দুরা। আর ভারতবর্ষে সিএ আইন হয়েছে, ভারতবর্ষের পার্লামেন্টে সিএ আইন পাশ হয়েছে, সিএ আইন পাশ হয়েছে শরণার্থীদের অবস্থান দেওয়ার জন্য। তারা শরণার্থী। যখন অনুপ্রবেশকারীরা তারা কোনোভাবেই আমাদের কাছে সমর্থিত নয়। 10 লাখ লোক বর্ডার ক্রস করে চলে আসে, আপনি বলতে পারবেন 10 লাখ লোকে এখানে হিন্দু আছে? না না, এইভাবে তো আমাদের সেটাই তো ব্যাপার, যে এভাবে আমি যখন আশ্রয় দিতে হবে সবাইকে আশ্রয় দিতে হবে। সবাইকে আশ্রয় কি করে হিন্দু বা মুসলিমকে আলাদা করব? না, ভারতবর্ষ ধর্মশালা নয়, ভারতবর্ষ শরণার্থী দেব আমরা যারা ধর্মীয় কারণে এসেছে, তাই আমরা কোনো রকমভাবেই উগ্র জঙ্গিবাদ ও ইসলামিক মৌলবাদকে সমর্থন দেব না। এটা আমাদের ঘোষিত কর্মসূচি। ভারতীয় জনতা পার্টি থেকে হবে না। চটিচাটা পার্টি যদি আসে কোনোদিন, সেটা হবে কিনা এটা আগের কথা। মমতা বন্দ্যোপাধ্যায় 21 জেলার মঞ্চ থেকে বলেছে, সেই স্টেটমেন্ট বোধহয় আপনার মনে থাকবে, কেউ যদি দরজায় ঠকঠক করে তাহলে আমরা জায়গা দিতে প্রস্তুত। হ্যাঁ, সেই দিন কিন্তু আন্দোলন ছিল ছাত্রদের, আর ছাত্র নামে যারা অছাত্র ছিল তারা সেই দিন জ্বালাও পোড়াও করছিল, সরকার তাদের গ্রেপ্তার করে জেলে ঢুকাচ্ছিল। সেই যারা জঙ্গিবাদ, যারা মৌলবাদ, সিমি, আল কায়দা, আল বদর, বাংলাদেশে সেই সময় হিজবুল মুজাহিদিন গোষ্ঠী যারা বাংলাদেশে গাছ গেড়ে বেড়েছে, তাদের যাতে আশ্রয় দেওয়া যায়, সেই জন্য 21 জুলাইয়ের মঞ্চে মমতা ব্যানার্জি ওই কথা বলেছিলেন। সেই জায়গায় দাঁড়িয়ে দাদা, সিএ এনআরসি বিরোধিতা মমতা বন্দ্যোপাধ্যায় বারংবার করেছেন এবং তার একেবারে স্ট্রিক্ট অ্যাকশন আমরা দেখেছি। আমি পশ্চিমবঙ্গে সিএ হতে দেব না, এনআরসি হতে দেব না, এবং তার পাশাপাশি আমরা দেখেছি কংগ্রেস এবং সিপিএমও কিন্তু সেই বিরোধিতাই করেছেন। একদম, দেখুন, সিএ হতে দেবে না কংগ্রেস, সিপিএম, তৃণমূল বলেছিল, সিএ হয়ে গেছে, সিইও আইন হয়ে গেছে, সিইও পেয়েছে, সিইওর সার্টিফিকেট ভোটের আগেও পেয়েছে। আপনার পরিবারের আশেপাশে করলে একটু খোঁজ দেবেন, এখনও প্রতিদিন কেউ না কেউ সিএ সার্টিফিকেট, তার নাগরিকত্ব পাচ্ছে। রাজ্য সরকারের কিন্তু করার থাকে না। ভারতের সংবিধানটা পড়া থাকলে নাগরিকত্ব আইন সংবিধানের 5 থেকে শুরু করে 12 পর্যন্ত সুস্পষ্টভাবে বলা আছে, নাগরিকত্ব দেওয়ার অধিকার ভারত সরকারের, কোনো রাজ্য সরকারের নয়, কোনো রাজনৈতিক দলের নয়। অভিষেক বন্দ্যোপাধ্যায় পার্লামেন্টে বলছেন বাংলা বঞ্চনার শিকার। আমরা বাজেট দেখেছি, সেখানে আপনাদের যারা বন্ধু রাজ্য
তাদেরকে আপনারা বেশি বেশি অর্থ বিনিয়োগ করেছেন, কিন্তু বাংলার জন্য সেটা হয়নি। মানবেন তো? একদম মানার কোনো প্রশ্নই নেই, কারণ অন্যান্য রাজ্য কেন্দ্রীয় সরকারের থেকে যত টাকা পেয়েছে এটাই ভারত সরকারের পার্লামেন্ট, এটাই সংবিধানের নিয়ম যে কেন্দ্রীয় সরকার যে খরচের অর্থ প্রদান করবে রাজ্য সরকারগুলো কোন কোন খাতে কোন কোন বিষয়ে অর্থ খরচ হয়েছে তার জন্য ইউটিলাইজেশন সার্টিফিকেট নির্দিষ্টভাবে নির্দিষ্ট পরিষদ নির্দিষ্ট ডিপার্টমেন্টে বিজেপিকে দিতে হয় না। মমতা ব্যানার্জি ভুলে যাচ্ছেন যে তিনি হিসেবে খরচটা বিজেপিকে দেবেন না, দেবেন ভারত সরকারকে। আজকে বিজেপি আছে, কালের পরিবর্তনে একদিন না একদিন সবার যেতে হবে, যেতে হয়ও। হঠাৎ করে অন্ধ্রপ্রদেশ আর বিহার, হ্যাঁ অন্ধ্রপ্রদেশ বিহারের পরিকাঠামোগত আপনি অবস্থান দেখুন, অনেক বছর ধরে যে ঘটনাগুলো হয়ে রয়েছে তারা দাবি করে এসেছিল, তারাও বিমার্থী সুলভের জন্য দীর্ঘদিন ধরে পাচ্ছিল না। দাবি তো দাদা বাংলাও করছে, বাংলা দাবি করছে, বাংলা হিসাবটা দিয়ে দাবি করুক না। নাকি বাংলায় 12টা আসন পেয়েছেন তাই জন্য বাংলার উপর রাগ আছে? বাংলা তো আমরা তো 12টা আসন পেয়েছিলাম, আগামী দিনে 2টো পেতে পারি, তার জন্য রাগের কিছু আছে। 2টো ছিলাম, 2টো থেকে 18 হয়েছিলাম, 12 হয়েছি। রাজনৈতিক পট পরিবর্তন তো হতেই পারে। 3 থেকে 77 হয়েছি দাদা, 77 থেকে সংখ্যাটা আবার 7 থেকে 60 হয়েছে। রাজনীতির অবস্থান পরিবর্তন হতে হবে, আমরা রাজনৈতিক অবস্থান পরিবর্তন হতে পারে। ভোটটা যে বাংলায়, উপনির্বাচনটা যে বাংলায়, পরিসংখ্যানটা যে বাংলা এখানে এসে দাঁড়ায়, আমরা সিট 12টা কম পেয়েছি, 5 লাখ ভোট বেশি পেয়েছি, এত রিগিং সত্ত্বেও শুধুমাত্র একটা লোকসভা কেন্দ্রে 10 লক্ষ ভোট রিগিং হয়েছে। আর বাইপোলগুলো 4টে বিধানসভা উপনির্বাচন, ভাই 4টি বিধানসভা, 3টে বিধানসভা বিজেপির হাতে ছিল। আমি উপনির্বাচন নিজে থেকে আমি অনেক উপনির্বাচন করেছি। রাজনৈতিক দলে যারা জিতেছে না তাদের অনেক নির্বাচন পড়েছিল। উপনির্বাচনে কি হয়, শাসক দলের পক্ষে যায়, আর ভোট তো উপনির্বাচনে আপনি বলে কৃষ্ণনগর নির্বাচন করতে গিয়েছে উত্তর দিনাজপুর থেকে যে কয়জন অফিসার 320 জন, 320 জন এনেছে 2 দল গায়ের লোক, 320 জন প্রেসিডেন্ট হবে যে 2 দল গায়ের লোক। একে একটা রাজনৈতিক দলের কাজ। একটা রাজনৈতিক নির্বাচন পরিচালনা করতে গেলে তাদের উত্তর দিনাজপুরতে সবাইকে ওই সম্প্রদায়ের লোক আসতে হবে। আর কেউ ছিল না অফিসার, তাদের কেন এনেছিল ভাই? আমরা দেখলাম প্যারিস অলিম্পিক্সে প্রতিযোগিতা থেকে বাদ পড়েছেন বিনেশ ফোগাট, এবং তার পরবর্তীতেই দেখেছি বিরোধীরা একেবারে সরগরম করে তুলেছিল সংসদ চত্বর, এবং তার পাশাপাশি কুণাল ঘোষ থেকে শুরু করে একাধিক বিরোধীরা ছিলেন, তারা কিন্তু একাধিক পোস্ট করেছিলেন যে এর মধ্যে রহস্য রয়েছে। দেখুন, আপনি যে নামটা বললেন সে নামটা না বলাই ভালো। 3.5 বছর কোথায় ছিল, কি বলেছে, ওনার কথা যদি সব ধরতে হয় তাহলে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে আজকে গাড়োতে থাকে। কংগ্রেস, তৃণমূল, সকলে মিলে আমি দ্বিতীয় বিষয়ে আসছি। সত্যি তো আমাদের একজন প্রতিযোগী মাত্র 100 গ্রাম ওজন বেড়ে যাওয়ার জন্য প্রতিযোগী থেকে বাদ দেবে, এটা রাজনীতির কোনো জায়গা নেই। আপনি ব্যথিত, উনি ব্যথিত, সবাই আমরা ব্যথিত, এটা হলো কেন? কিন্তু সেই ব্যথিতর জন্য আপনি ভাবতে পারেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী খবর পাওয়ার সঙ্গে সঙ্গে সেই প্রতিযোগিতার সঙ্গে প্রতিযোগীর সঙ্গে কথা বলেছে। শুধু তাই নয়, ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশনের যে সভাপতি তাকে কথা বলেছেন যে আপনি দৃঢ়ভাবে প্রতিবাদ করুন, অফিসিয়ালি জানান ভারত সরকার পুরো মাত্রায় সাপোর্ট আছে যা করার। এখানে তো ভারত তো এখানে প্লেন পাঠিয়ে তো ওদেরকে আবার একটা এয়ার স্ট্রাইক করে দিতে পারে না। অলিম্পিক সংস্থাদের স্বতন্ত্র সংস্থা, নিশ্চয়ই প্রতিবাদের জায়গা আছে, প্রতিবাদের ভাষা আছে, প্রতিবাদের ব্যবহার আছে। ভারত সরকার এটাকে যদি কোনো অন্যায় হয় আপনি নিশ্চিন্তে থাকুন, এটা মোদির ভারত, এটা উন্নত ভারত, 2024-এর ভারত, পঞ্চম চতুর্থ অর্থনীতির ভারত। এই অন্যায় হলে অলিম্পিক অ্যাসোসিয়েশনকেও ছেড়ে কথা বলার জায়গা। বেশ, আপনি মোদি সরকারের কথা বললেন। কীর্তি আজাদ লোকসভায় বলেছে পিভি সিন্ধু, নীরজ চোপড়া, মীরাবাই চানু এরা জেতার পরে কেন্দ্র সরকার থেকে তাদের কাছে সম্বর্ধনা জানিয়েছে, কিন্তু যারা জেতেনি বা যারা যাচ্ছে বা যারা যেতে পারে আগামী দিনে তাদের জন্য কেন্দ্রীয় সরকার কি করছে? কে বলছে দাদা? এই যারা গেছে, যে কটা প্রতিযোগী এবার গেছে, যারা গেছেন সবাইকে শুভেচ্ছা বার্তা, সবার জন্য প্রধানমন্ত্রী শুনুন। তাহলে যাওয়ার আগে কি তাদেরকে বলবে 2 কোটি টাকা করে? 4 বছর ধরে কি করেছে? আজকে চীন বা জাপান বা ইউনাইটেড স্টেটকে আমরা যেমন দেখছি, সেখানে ভারতবর্ষ স্পোর্টসে অনেকটা পিছিয়ে আছে। আপনি মানবেন তো? না, স্পোর্টসে পিছিয়ে, সেই স্পোর্টসে পিছিয়ে দেখলে এত বড় অলিম্পিকে গিয়ে আমরা শুধু ভাবতাম, আপনার মনে থাকবে 2000 সালের অলিম্পিক, একটা ব্রোঞ্জ পদক ভারতবর্ষের, আমরা তাকিয়ে দেখেছিলাম একটা ব্রোঞ্জ পেয়েছে বুকে আর ওরে বাবা, একটা ব্রোঞ্জ তো পেয়েছি, কতবার? তার আগে 4 বার পাইনি। আর আজকে গত অলিম্পিকে 7টা পেয়েছে। আপনারা খুশি নন? একটার জায়গায় 7টা হয়েছে। বিশ্ববিদ্যালয়গুলোর যে খেল ইন্ডিয়া লাস্টে যেটা কাশ্মীরে হলো, সারা ভারতবর্ষের সমস্ত বিশ্ববিদ্যালয়গুলোর প্রতিযোগিতা, ভাবতে পেরেছেন খেল ইন্ডিয়া প্রতিযোগিতা কাশ্মীরে হয়? খেলার বাজেট আগে যা ছিল তার থেকে অনেক বেশি, এবং খেলোয়াড়রাই, আপনি ভাবেন অলিম্পিক সংস্থার
পিটি ঊষা ছিলেন তো আগে অলিম্পিক সুলেশ কলামতি জীবনে কোনোদিন অলিম্পিকের কোনোদিন কোনো প্রতিযোগিতায় যায়নি আছে, কিন্তু সেই জায়গায় কিন্তু পিটি ঊষা হয়েছেন। অর্থাৎ যারা যে যোগ্য জায়গায় যাওয়ার তাকে কিন্তু এই ভারত সরকার আজকে 2024-এর নরেন্দ্র মোদী উদাহরণ হিসাবে কি জয়সার নাম বলবেন? আপনি জয়সার নাম, জয়সার ক্রিকেটের আজকে ভারতের অবস্থান কোথায়? ক্রিকেটে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন। আরে দাদা সেটা যদি জয়সার সভাপতি হওয়াতে ভারত যদি টি-20 বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়, সরি সেটা 1983 সালে আমি আপনার কথা বলছি। হ্যাঁ 1983 সালে জয়সা ছিলেন। আমি 1983 জয়সা ছিলেন। তাহলে জয়সার সাথে বিশ্বকাপ পাওয়ার কোন যোগ নেই। আপনাদের বিজেপি লোক আছে বলে আপনারা বেকার তাকে তুলছেন। আপনি প্রশ্ন করলেন, ওই জন্য সরি বললাম। না কারণ একটু আগে বললেন জয়সা, আমি বললাম তো জয়সা ক্যাপ্টেন না ইন্ডিয়া টিমে, জয়সা ইন্ডিয়া টিমে কোচ না, জয়সা ক্রিকেটার কে? আমি একটা কথা বলি, জয়সা থাকাকালীন তো পেয়েছে। আপনি পেলে কি হয়েছে? আমি জয়সার তাহলে আপনি জয়সার কি বিশ্বাস করবেন নরেন্দ্র মোদীর আমলে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী থাকাতে তিনবার অ্যাক্সিডেন্ট হয়েছে, নরেন্দ্র মোদী দায়ী? কোন তিনটে এই যে অ্যাক্সিডেন্ট হলো নরেন্দ্র মোদী দায়ী? কেন নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী? আপনি তো বলছিলেন নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী, তাহলে দায়টা থাকবে। যদি জয়সা দায় পায়, যদি জয়সা দায় পায় তাহলে এই দায়টা নরেন্দ্র মোদী করে নিতে হবে, অ্যাক্সিডেন্টের দায় মানবেন তো? আপনি প্রশ্ন করেছেন জয়সা ক্রিকেট কন্ট্রোল বোর্ডের কি, আমি বলেছি বিশ্বকাপ জয়সার কোনো সম্পর্কই নেই। একদমই। আমি আপনার কথা তো বলছি, কিন্তু জয়সা সভাপতি থাকলেন তো পেয়েছে। আমার কথা যোগ্য ব্যক্তি না দিনে যদি পায় সেটাকে আপনি অস্বীকার করবেন কেন? পিটি ঊষার আমলে যদি আজকে ভারতের যদি অলিম্পিকের পদক সংখ্যা বাড়ে আপনি সেটা অস্বীকার করবেন? আমি সেই কথাটা একেবারে সংক্ষেপে অবশ্যই অ্যাক্সিডেন্ট হলে সরকার যা থাকবে অস্বীকার করা যায় না, অস্বীকার করার কোনো জায়গা নেই, হিউম্যান এরর বলা যায় না। অবশ্যই এটা অস্বীকার করা দায়টা নিতে হবে, কেন্দ্র সরকারকে লজ্জা বলতে হবে। 14,000 আমরা শেষ করব দীপঙ্করদা, শেষ করার আগে 5টা প্রশ্ন খুব দ্রুত তোমার কাছে রাখবো, এক বাক্যে উত্তর চাইবো একেবারেই। তাহলে কি রেলপথ এখন স্বর্গরথ? না, রেলপথ স্বর্গরথ না। ভারতবর্ষের রেলপথের যে অবস্থান, ভারতবর্ষের যে বুলেট ট্রেন চালানোর কথা চিন্তা করে, ভারতবর্ষের যে দুরন্ত বা ভারতবর্ষের যে বন্দে ভারতের মতো রেলপথ চালানোর চেষ্টা করে, কোনো স্বর্গরথ নয়। কোনো অ্যাক্সিডেন্টই কোনো রকমভাবে গ্রহণযোগ্য বা কোনো রকম সমর্থনযোগ্য নয়। জিরো টলারেন্সে অ্যাক্সিডেন্ট যারা ঘটাচ্ছে, যারা এর সাথে যুক্ত আছে তাদেরকে শনাক্ত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। এবং এ বিষয়ে ভারত সরকার শুধু নয়, এত বড় একটা দেশের 150 কোটি দেশের মানুষের নিরাপত্তা লাইফলাইন রেলপথে যারা কর্মচারী আছেন, 12 লক্ষের উপর কর্মচারী প্রতিদিন চাকরি করেন, তাদের কারণ নির্দেশে যদি কোনো সময় কোনো জায়গায় কিছু হয়ে থাকে সেটাকে অবশ্যই ওভারকাম করা হবে। 80,000-এর উপরে শূন্য পদ রয়েছে, শূন্য পদ থাকবে না 1 লাখ হবে? কেন 1 লাখ হবে? প্রতি বছর রেলে নিয়োগ হয়, আপনার একটু খোঁজ নিয়ে দেখবেন। 80,000-এর কত শূন্য পদ আছে? 80,000 শূন্য পদ আপনার না, আপনি মনে হয় একটু ভুল হচ্ছে। 80,000 সংখ্যাটা প্রায় 1 লক্ষের উপরে চলে গেছে, 1 লক্ষের উপরে কমিয়ে বললাম। আমি বলছি আগামী 2 বছরের মধ্যে আপনি নিজে দেখুন 10 লক্ষর মতন সমস্ত সেক্টরে নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে। অধীর রঞ্জন চৌধুরী কি বিজেপিতে আসতে চলেছেন? দেখুন, অধীর রঞ্জন চৌধুরী বিজেপিতে আসতে করে সেটা অধীরবাবু ভালো বলতে পারেন, কিন্তু আমাদের ব্যাপারটা হচ্ছে কি, পশ্চিমবঙ্গের রাজনীতিতে তিনি দীর্ঘদিনের একজন সাংসদ, তার মতন সাংসদের রাজনৈতিক শেষ দিনগুলি একটা উজ্জ্বলকর হবে না সেটা আমরা মনে করি। দেখুন, সমীরদা বলেছেন, সমীরদা একজন সাংসদ, তিনি নির্দিষ্ট রাজনৈতিক প্রসঙ্গে তার কাছে কিন্তু নিশ্চয়ই খবর আছে, দেখা যাক ভবিষ্যতে কি হয়। শেষ প্রশ্ন, দীর্ঘদিন ধরে কলেজের ছাত্র নির্বাচন হচ্ছে না, বিজেপি কিছু বলছে না? না, বিজেপিকে কেন বলছে না? প্রতিটা মুহূর্তে সবসময় বলে, পার্লামেন্ট আমাদের বিধানসভায় পরিসংখ্যান দেন, আমাদের বিরোধী দলের নেতা দাঁড়িয়ে বলে, শুধু কলেজ নয়, এই নির্বাচনের কথা এখন সমবায় বেলায় নির্বাচন বন্ধ, স্কুলের ম্যানেজিং কমিটির নির্বাচন বন্ধ, ক্লাবগুলো এখন ক্লাব নির্বাচন। মমতা ব্যানার্জি ক্ষমতা পেটে গণতন্ত্রের পিন্ডি চটকে দিয়েছেন, মুখে গণতন্ত্রের কথা বলেন, সমস্ত প্রতিষ্ঠান নির্বাচন তুলে দিয়েছে, কলেজ বিশ্ববিদ্যালয়কে নির্বাচন করাক না ওনার ক্ষমতা থাকলে। একেবারে অনেক ধন্যবাদ দীপঙ্করদা আজকে আমাদের সঙ্গে থাকার জন্য, এবং তোমাদেরকেও ধন্যবাদ আর আপনাদেরকেও ধন্যবাদ। তবে আগামী পর্বে আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে, ক্রসকিউর পর্বে উপস্থিত থাকবেন কোনো রাজনৈতিক দলের মুখপাত্র বা নেতা, তাদেরকে নিয়ে আলোচনা করবো। তবে আজকের মতো এ পর্যন্ত, নমস্কার, শুভরাত্রি।